পাশের একটি চেয়ারের উপর নীলার ওনাটা অবহেলায় পড়ে আছে, আর পেট খাড়া করে নিজের লম্বা রেশমি চুলগুলো খোপা করে বরং মগ্নতায় রান্না করছে নীলা। মিহাল বিড়ালের মতো নিঃশব্দ পায়ে এগিয়ে গিয়ে পেছন থেকে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরল। নিজের অনাবৃত চওড়া বুকটা নীলার পিঠে লেপটে দিয়ে সে মুখ নামিয়ে নীলার উন্মুক্ত ঘাড়ে এক উষ্ণ চুমু আঁকল। পেছন থেকে এই আচমকা আকর্ষণে নীলা চমকে উঠলেও বুঝতে বাকি রইল না যে এই চপল অবাধ্যতা কার। সে একটু নড়েচড়ে উঠিয়ে মিহালকে তাড়া দিয়ে বলে উঠল, সকালের ব্রেকফাস্ট তো করা হয়নি আমাদের। এখন আর একদম দেরি না করে লক্ষ্মী ছেলের মতো ডাইনিং টেবিলে গিয়ে বসুন, আমি লাঞ্চ দিচ্ছি। আমার নিজেরও কিন্তু ভীষণ খিদে পেয়েছে। মিহাল নীলার ঘাড়ের নরম চামড়ায় হালকা কামড় বসিয়ে ফিসফিসিয়ে বলল, কে বললো সকালের ব্রেকফাস্ট করা হয়নি? তুমি আর আমি দুজনেই তো বেশ রাজকীয় ব্রেকফাস্ট করেছি। নীলা মিহালের এই হেয়ালিপূর্ণ কথার গূঢ় অর্থ ধরতে না পেরে কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করল। কখন? মিহাল এক অদ্ভুত বাঁকা হাসি হাসল। নীলার ঘাড়ের ভাঁজে নিজের নাক ঘষতে ঘষতে অত্যন্ত মাদকতাময় কণ্ঠে বলল, মনে নেই বলছো? তাহলে কি আবার নতুন করে মনে করিয়ে দিতে হবে সকালে সেই মিষ্টি ব্রেকফাস্টের কথা? মিহালের এই চূড়ান্ত রসিকতা আর দ্বিঅর্থক কথা শুনে নীলার কান দুটো লজ্জায় একেবারে লাল হয়ে উঠল। মনে হলো লজ্জার জোরে কান দিয়ে বুঝি এখনই ধোঁয়া বের হবে। সে নিজের ডান হাতের কনুই দিয়ে মিহালের পেটে একটা মৃদু ধাক্কা মারল। মিহাল নীলার এই লাজুক রাগ দেখে শব্দ করে হাসতে হাসতে দুকদম পিছিয়ে গেল। নীলা এবার কৃত্রিমভাবে নিজের ডাগর ডাগর চোখ দুটো পাকিয়ে খুন্তি উঁচিয়ে বলল, অনেক দুষ্টুমি হয়েছে, এবার চুপচাপ খেতে বসুন তো, আমি খাবার বেড়ে দিচ্ছি। মিহাল আর কথা না বাড়িয়ে বাধ্য ছেলের মতো ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। এদিকে রান্নাঘরের পাট চুকিয়ে নীলাও খুব দ্রুত গরম গরম খাবারের পাত্রগুলো নিয়ে ড্রয়িং রুমের টেবিলটায় সুন্দর করে সাজিয়ে দিল। মিহাল ততক্ষণে বেশ আরাম করে চেয়ারে হেলান দিয়ে বসে নীলার কাণ্ড কারখানা দেখছিল। খাবার সাজানো শেষ করে নীলা যেই না নিজের বসার জন্য পাশের চেয়ারটা টানতে যাবে, অমনি মিহাল এক ঝটকায় তার হাত ধরে এক টানে তাকে নিজের কোলের ওপর বসিয়ে দিল। আকস্মিক এই ঘটনায় নীলা একেবারে বনে গেল। অথচ মিহাল এমন একটা নির্বিকার ভাব করে বসে আছে যেন সে কিছুই করেনি। নীলা মিহালের দিকে কৃত্রিম রাগী চোখে তাকিয়ে অভিমানের সুরে বলল, এখন কিন্তু দিন দিন আপনার আবদার বড্ড বেশি হয়ে যাচ্ছে মিস্টার নিহাল। মিহাল নীলার কোমরে নিজের হাতটা শক্ত করে জড়িয়ে ধরে চোখের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটিয়ে বলল, সেদিন খাবার টেবিলে সবার সামনে তুমি আমার সাথে যে কাণ্ডটা করেছিলে নীলাঞ্জনা, সেই তুলনায় তো আজ আমি কিছুই করিনি। পুরনো সেই মধুর অথচ লজ্জাজনক স্মৃতির কথা মনে পড়তেই নীলার গলার ভেতরটা শুকিয়ে এলো। সে আলতো করে একটা শুকনো ঢোক গেল। মিহাল তার মুখের এই ভয়ার্ত ও লাজুক ভাব দেখে বাঁকা হেসে বলল, তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ বসে থাকো। আজ আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো। নীলা নিজের নাকটা একটু ফুলিয়ে আদুরে গলায় প্রতিবাদ করল। আমি কোনো ছোট বাচ্চা নই যে আমাকে খাইয়ে দিতে হবে। মিহাল ভাতের প্রথম লোকপাটা নীলার ঠোঁটের কাছে তুলে ধরে চোখের ইশারায় বলল, বাচ্চা নও ঠিকই, কিন্তু আমার বাচ্চার হবু মা তো বটে। কথাটি শোনা মাত্রই নীলা একেবারে বিষম খেল। তার জোর কাশি উঠে গেল। মিহাল ঠোঁট কামড়ে হেসে অত্যন্ত যত্নের সাথে নীলার পিঠে হাত বুলিয়ে দিল এবং পানির গ্লাসটা তার ঠোঁটে ধরল। নীলা পানি খেয়ে শান্ত হওয়ার পর মিহাল আর কোনো দুষ্টুমি না করে পরম মমতায় ও ভালোবাসায় তাকে পুরো খাবারটা খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে দুজনে মিলে শোবার রুমে চলে গেল। মিহাল তার ফোনটা হাতে নিয়ে বারান্দার দিকে চলে গেল। মনবিকে একটা জরুরি কল দেয়া দরকার। তার খোঁজ খবর নেয়ার পাশাপাশি তাদের আসল প্ল্যানটা কতদূর এগোলো এই বিষয়ে বিস্তারিত জানতে হবে। এদিকে নীলা তখন বিছানা আর রুমের এলোমেলো জিনিসপত্র গোছাতে ব্যস্ত। ঠিক তখনই পুরো বাড়িটা কাঁপিয়ে মেন দরজার কলিং বেলটা বেজে উঠল। নীলা হাতের কাজ ফেলে রেখে দরজা খোলার জন্য এগিয়ে গেল। তার পূর্ব অনুমান অনুযায়ী ফুপুরা হয়তো চলে এসেছেন। নীলা দরজা খুলতেই থমকে গেল। দেখতে পেল কেবল তার ফুপু না, বরং বাংলাদেশ থেকে তার পরিবার, ইকরার পরিবারও এসেছে। নীলাকে আসতে না দেখে মিহাল রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলছে, সুইটি, তুমি কেন দরজা খুলতে গেলে? আমি ফোনের জন্য বারান্দায় ছিলাম, আমাকে বললেই পারতে।
কথাগুলো বলতে বলতে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো মিহাল, কিন্তু প্রধান দরজার কিছুটা কাছাকাছি আসতেই আচমকা তার পা দুটো থমকে গেল। ব্যাপারটা এমন নয় যে নীলার পরিবারের সবার প্যারিসে আসার খবরটা সে জানত না, তবে তার হিসেব অনুযায়ী আজ তো কেবল নীলা আর ইকরার পরিবারের সবার প্যারিস অভিমুখে রওনা দেওয়ার কথা। পৌঁছতে পৌঁছতে অন্তত আরও একটা দিন কেটে যাওয়ার কথা ছিল, অথচ নির্ধারিত সময়ের আগে সবাইকে এভাবে সশরীরে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মিহারের বুকের ভিতর বিস্ময়ের এক মৃদু ঢেউ খেলে গেল। অন্যদিকে নীলার প্রতি মিহালের এমন নিখাত আর দায়িত্বশীল যত্ন দেখে উপস্থিত সবার মন ভরে উঠল। নীলার বাবা, চাচা, জ্যাঠা প্রত্যেকের চোখেই তখন এক অদ্ভুত তৃপ্তির ছোঁয়া। সবচেয়ে বেশি আবেগপ্রবণ হয়ে পড়লেন নীলার মা। নিজের ভেতরের মাতৃত্বের সেই তীব্র আকুলতা তিনি আর কোনোভাবে চেপে রাখতে পারলেন না। সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে একরকম দৌড়ে গিয়ে আগলে নিলেন নিজের কলিজার টুকরো মেয়েকে। বুকের গভীরে টেনে নিয়ে তার চোখ থেকে ঝরে পড়তে লাগলো আনন্দ আর স্বস্তির অশ্রুধারা। পরম নির্ভরতায় মাকে জড়িয়ে ধরে নীলাও যেন খুঁজে পেল তার চিরচেনা সেই নিরাপদ আশ্রয়। সেখানকার সেই আবেগঘন মুহূর্তটুকুর মাঝে নিজেকে আর জড়িয়ে রাখতে চাইল না মিহাল। সে আলতো পায়ে দরজার দিকে এগিয়ে গেল। সেখানে দাঁড়িয়ে থাকা মামা ও মামিমাদের বিনম্র শ্রদ্ধায় সালাম জানালো। ঠিক তখনই ইমরান মির্জা দুহাত বাড়িয়ে মিহালকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলেন। পরম স্নেহে তার পিঠে হাত রেখে আবেগজড়িত কণ্ঠে বললেন, আমি জানতাম তুমি পারবে বাবা, তুমি আমার বিশ্বাসে মর্যাদা রেখেছ। মিহাল ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটিয়ে তুলল। তারপর বাকি দুই মামার কাছে এগিয়ে গিয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে কুশল বিনিময় করল। বাইরের আনুষ্ঠানিকতা শেষে সে সবাইকে সাথে নিয়ে ড্রয়িং রুমের ভেতরে চলে এলো। তবে নীলা তখনও দরজার সামনে দাঁড়িয়েছিল, মায়ের বুকে মুখ লুকিয়ে। মিহাল আলতো পায়ে নীলার কাছাকাছি গিয়ে দাঁড়ালো, অত্যন্ত নরম গলায় বলল, মাকে নিয়ে এসো ভেতরে নীলা। মিহালের কণ্ঠস্বরে নীলা কিছুটা প্রকৃতস্থ হলো। নিজেকে সামলে নিয়ে সে মায়ের চোখের জল মুছে দিল। তারপর নিজের গাল বেয়ে পড়া অশ্রুটুকু আলতো করে মুছে মাকে সাথে নিয়ে ভেতরের দিকে পা বাড়ালো। ঘরের ভেতরে পা রাখতেই নীলার চোখ গিয়ে পড়ল তার বাবার ওপর। আর নিজেকে ধরে রাখতে পারল না সে। এক ছুটে গিয়ে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল। নিলয় মির্জা পরম মমতায় মেয়েকে কপালে নিজের ঠোঁট ছুঁয়ে আবেগঘন কণ্ঠে বললেন। নীলা তখন বাবার বুক থেকে মুখ তুলে কিছুটা অভিমানী কণ্ঠে বলল, তোমরা এত বড় একটা সারপ্রাইজ রেডি করলে, অথচ আমাকে একটা বারও জানালে না যে তোমরা আমার সাথে দেখা করতে আসছো। মেয়ের মিষ্টি অভিমানে নিলয় মির্জা মৃদু হাসলেন। ঠিক তখনই ঘরের অন্য প্রান্ত থেকে ইমরান মির্জা স্নেহমাখা গলায় ডাকলেন। মা এদিকে আয়। নীলা বাধ্য মেয়ের মতো ওনার কাছে এগিয়ে গেল। ইমরান মির্জা পরম স্নেহে নীলার মাথায় হাত বুলিয়ে আদর করলেন। ঠিক একইভাবে আকাশ মির্জাও নীলার মাথায় হাত রেখে দোয়া করে দিলেন। এরপর নীলা এগিয়ে গেল তার দুই বড় আম্মু আর ছোট আম্মুর দিকে। দুজনে মিলে নীলাকে মাঝে বসিয়ে জড়িয়ে ধরলেন, যেন কতকাল পর তাদের হারিয়ে যাওয়া ধন ফিরে পেয়েছেন। কপালে গালে চুমু এঁকে দিয়ে আদর করতে লাগলেন। সেই আদর মাখা পর্ব শেষ করে নীলা তার চাচাতো ভাই আবিরের দিকে তাকালো। দুই ভাই বোনে মিলে আর টুকটাক কথায় বেশ কিছুক্ষণ খুনসুটি আর আলাপ জমিয়ে তুলল। কথা বলতে বলতে নীলার নজর গেল ঘরের এক কোণে বসে থাকা ইকরার বাবা মায়ের ওপর। সে সৌজন্যতা বশত তাদের কাছে গেল, অত্যন্ত শ্রদ্ধার সাথে কুশল বিনিময় করল। কুশল বিনিময় শেষ করে নীলা আবার এসে মিহালের ঠিক পাশে দাঁড়ালো। নীলা সম্পূর্ণ সচেতনভাবে ইরফান এবং আরশির উপস্থিতি এড়িয়ে গেল। তাদের সাথে কথা বলা তো দূরের কথা, একটা সাধারণ চাহনি পর্যন্ত দিল না। সে এমন এক নির্বিকার ভাব দেখালো যেন ওই দুজন মানুষ এই ঘরে উপস্থিতি নেই। নীলার এই প্রকাশ্য অবহেলা আর উদাসীনতা আরশির বুকে তীরের মতো বিঁধল। না চাইতো এক তীব্র অপরাধবোধ আর আঘাত তার ভেতরে দলা পাকিয়ে উঠল। অন্যদিকে ইরফানের অবস্থা তখন আরও শোচনীয়। সে বুকের ভেতর একরাশ ভয় আর কুঁকড়ে থাকা আতঙ্ক নিয়ে মিহালের দিকে আর চোখে তাকাচ্ছিল। প্রতিনিয়ত তার মনে হচ্ছিল, এই বুঝি মিহাল সবার সামনে তার অতীতের সমস্ত কালো কর্মকাণ্ড আর সত্যটা ফাঁস করে দিল। ঘরের এই গুমোট আবহাওয়াকে এক ঝটকায় সরিয়ে দিয়ে নীলা এবার ঘুরে দাঁড়ালো ইকরার দিকে। চোখ দুটো সরু করে কিছুটা কৃত্রিম রাগের ভান করে জিজ্ঞেস করলো, বাড়ির বড়রা না হয় সারপ্রাইজ দেবে বলে আমাকে কিছু জানায়নি,
সেটা মানলাম, কিন্তু ইকরা, অন্তত তুই তো আমাকে বলতে পারতি যে আমার আর তোর বাড়ির সব মানুষ একসাথে এখানে আসছে। তুই এত বড় সত্যটা আমার কাছ থেকে লুকিয়ে গেলি। ইকরা একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের দুহাত উল্টে বলল, আরে বইন, তুই তো ভাবছিস আমি সব কিছু জানি। সত্যি বলতে আমি নিজেই এই ব্যাপারে বিন্দু বিসর্গ কিচ্ছু জানতাম না। আমাকে তো ওনার আর ওনার মায়ের নাকি মারাত্মক জ্বর এই মিথ্যে উছিলা দিয়ে ফুফু হুট করে তাদের বাড়ি নিয়ে গেলেন। ওখানে গিয়ে তো আমার চোখ ছানা পড়া, দেখলাম সবাই একদম চাঙ্গা, সুস্থ সবল ঘুরে বেড়াচ্ছি। যখনই কৌতূহল সামলাতে না পেরে কিছু জিজ্ঞেস করতে গেলাম, তখনই আমাকে ধমক দিয়ে বলা হলো আমি যেন একটু ধৈর্য ধরে অপেক্ষা করি। অগত্যা আর কি করার, কৌতূহল চেপে চুপচাপ অপেক্ষা করতে থাকলাম। তারপর রাতে যখন ড্রয়িং রুমে বসে আছি, তখন হঠাৎ কলিং বেল বেজে উঠল। একজন সার্ভেন্ট গিয়ে দরজা খুলতেই দেখি তোর আর আমার পরিবারের সবাই লাইন ধরে ভেতরে ঢুকছে। আমি যেমন খুশি হলাম তেমনি অবাকও। কিন্তু ওনারা সবাই মিলে হুট করে কিভাবে কেন এখানে চলে এলেন তার কিছুই আমি জানি না। ওনাদের কাছে জানতে চাইলেই বললেন তোকে আর আমাকে নাকি একসাথে মূল রহস্যটা বলবেন। তাই আমিও এখনো সেই কাঙ্ক্ষিত সত্যটা শোনার অপেক্ষায় চাতক পাখির মতো বসে আছি। ইকরার এমন মুখ ফুরিয়ে বলা অভিমানী কথাগুলো শুনে ড্রয়িং রুমে উপস্থিত বাড়ির বড়দের সবার মুখে মৃদু হাসির রেখা ফুটে উঠল। পুরো ঘরের পরিবেশ যখন এই মিষ্টি খুনসুটিতে মুখর, তখন এক করে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা আরশি পলকহীন চোখে নীলা আর ইকরার এই অটুট বন্ধুত্বের রসায়ন দেখছিল। বুকটা তার এক অজানা হাহাকারে মোচড় দিয়ে উঠল। অথচ একটা সময় ছিল যখন নীলার সাথে তার সম্পর্কটাও ঠিক এমনই, কিংবা হয়তো এর চেয়েও ঢের বেশি গভীর আর নিবিড় ছিল। কিন্তু নিজের অহংকার, লোভ আর ভুলের তাড়নায় সেই অমূল্য সম্পর্কটা সে নিজ হাতে ভেঙে গুঁড়ো করে দিয়েছে। নীলাকে ধোঁকা দিয়ে তার বিশ্বাস ভেঙে সে নিজেও আজ সুখে নেই। নিজের সাজানো সুখের আড়ালে লুকিয়ে থাকা তীব্র শূন্যতা এখন কেবলই তার ভেতর থেকে তপ্ত দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসতে লাগলো। নীলা ইকরার কথার পিঠে আর কিছু না বলে সোজা গিয়ে তার ফুপুর পাশে বসলো। মিনা মির্জা পরম মমতায় নীলাকে নিজের বাহুডোরে জড়িয়ে ধরলেন। তারপর ঘরের মাঝখানে বসে থাকা ভাইদের উদ্দেশ্যে কৃত্রিম ধমকের সুরে বললেন, ভাইজান, তোমরা আমার এই দুটো লক্ষ্মী মেয়েকে আর এভাবে কনফিউজড করে রেখো না তো বাপু। এবার আসল ব্যাপারটা কি তা একটু খোলাসা করে বলে দাও। মিনা মির্জার কথা শুনে ড্রয়িং রুমের সবাই একসঙ্গে হেসে উঠলেন। চারপাশের এই হাসির রোলের মাঝেও মিহাল কিন্তু পুরোপুরি নির্লিপ্ত রইল। সে এক কোণে শান্ত হয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ নজরে ইরফানের প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করতে লাগলো। এর আগে কখনো সে ইরফানকে এভাবে পরখ করে দেখেনি, আজই প্রথম। অতীত সমীকরণ যাই হোক না কেন, একটা তেতো সত্য তো অস্বীকার করার উপায় নেই। এই ইঁদুরটাকেই একসময় তার বর্তমান স্ত্রী মন প্রাণ দিয়ে ভালোবাসত। একজন পুরুষ হিসেবে এই ভাবনায় মিহালের কিছুটা হিংসে বা জেলাস ফিল করাটাই স্বাভাবিক। কিন্তু মিহাল খুব ভালো করেই জানে এখন তার নিজের জ্বলে পড়ে মরার সময় নয়, বরং ইরফানকে তপ্ত কয়লার উপর দাঁড় করিয়ে দেওয়ার মোক্ষম সুযোগ। মিহাল খেয়াল করলো ইরফানের চোর কুঠেরির মতো চোখ দুটো আড়ালে আবড়ারে তারই দিকে নিবদ্ধ হয়ে আছে। মোক্ষম সুযোগ বুঝে মিহাল ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে তুলল। সে অত্যন্ত ধীর লয়ে নিজের ডান হাতটা উপরে তুলল, তারপর চোখের দৃষ্টি ইরফানের উপর স্থির রেখে শার্টের কলারটা কিছুটা আলগা করে ফাঁক করল। মিহাল ঠিক যা দেখাতে চেয়েছিল ইরফানের চোখের পলকহীন ও কুঁচকে যাওয়া চাহনি দেখে সে নিশ্চিত হলো তীর একদম নিশানা মতোই বিঁধেছে। আসলে নীলা ভালোবাসার চরম মুহূর্তে মিহালের গলায় আর ঘাড়ে বেশ জোরে সোরে কয়েকটি কামড় বসিয়ে দিয়েছিল। সে গভীর আদরের লালচে বেগুনি দাগগুলো এখন ত্বকের ওপর স্পষ্ট কালশিটের মতো জাজলমান হয়ে আছে। মিহাল পরম তৃপ্তিতে ঠিক সেই ক্ষত চিহ্নগুলোই প্রদর্শন করল। নিজের সাবেক প্রেমিকার দেয়া অন্য পুরুষের গায়ের এই ভালোবাসার দাগ দেখে ইরফানের মাথার ভেতর যেন রক্ত চড়ে গেল। এক তীব্র ঈর্ষা, পরাজয় আর অপমানের আগুনে তার ভেতরটা দাউ দাউ করে জ্বলে উঠল।
রাগ আর ক্ষোভে তার শরীর কাঁপতে লাগলো। সে আর এক মুহূর্ত এই ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকার মতো মানসিক শক্তি ধরে রাখতে পারল না। পকেট থেকে কোনো মতে ফোনটা বের করে একটা ইম্পর্ট্যান্ট কল এসেছে এমন এক কাঁচা বাহানা দাঁড় করিয়ে ঝড়ের বেগে বাড়ি থেকে বের হয়ে গেল। ইরফানের এই শোচনীয় পরাজয় আর পালিয়ে যাওয়া দেখে মিহালের ঠোঁটের সেই বাঁকা হাসিটা আরও চওড়া আর গভীর হলো। তার চোখের কোণে তখন এক চরম তৃপ্তির ঝলক। ইমরান মির্জা গলা খাকারি দিয়ে আসল রহস্যটা নীলা এবং ইকরাকে বলতে শুরু করলেন। আসলে এই পুরো সারপ্রাইজের মাস্টার প্ল্যানটা কিন্তু মিহাল আর মনভীর। আর আমরা বাড়ির বউরা তো তুই এখানে আসার পর থেকেই ভাবছিলাম তোকে এক নজর দেখতে আসবো। সেই কারণে হুট করেই ইবাদের পাসপোর্টে করে দেওয়া হলো। আর বাকি সবার পাসপোর্ট তো আগে থেকেই করা ছিল। আমরা 3 ভাই মিলে গোপনে বুদ্ধি করলাম, এবার সুযোগ বুঝে সব পরিবারের প্যারিসে পাড়ি জমাবো। এতে যেমন তোর সাথে দেখাও হবে, তেমনি দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা আমাদের মিনুকেও খুঁজে বের করতে পারবো। আমরা যারা এই প্ল্যানে জানতো না তাদের আমরা চমকে দিতে চেয়েছিলাম, কিন্তু মাঝখান থেকেই ইবাদতের পাসপোর্টটা আসতে কিছুটা দেরি হয়ে গেল, যার কারণে আমাদের পুরো পরিকল্পনাটাই বারবার পিছিয়ে যাচ্ছিল। তবে এর ভিতরেই যে তোর সাথে মিহালের এইভাবে বিয়ে হয়ে যাবে আর তোদের দুজনের উছিলাতেই আমি বা আমরা আমাদের হারিয়ে যাওয়া বোনকে ফিরে পাবো, সেটা ছিল আমাদের কল্পনাতীত। মিহাল সেই ছোটবেলাতেই কথা দিয়েছিল ও একদিন আমাদের দুই পরিবারের এক সুতোই বাঁধবে। কিন্তু আমাদের বাড়ির একমাত্র আদরের মেয়েকে নিজের গড়নে বানিয়ে যেও নিজের দেয়ার সেই কথা এত সুন্দর করে রাখবে, এটা আমরা কেউ কখনো ভাবতে পারিনি। ইমরান মির্জার এই আবেগী এবং তৃপ্তিমাখা কথাগুলো শেষ হতেই নীলা এবং ইকরার কাছে সবটা পরিষ্কার হলো। তবু বড়দের কাছ থেকে নিজের বিয়ের কথা শুনে নীলা কিছুটা লজ্জা পেল। রাঙা হয়ে ওঠা মুখটা লুকোতে সে ঝটপট মাথা নিচু করে মিহালের পাশে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই মেয়ের দিকে তাকিয়ে নিলয় মির্জা অত্যন্ত গর্বিত গলায় বললেন, বাবার মুখে মিহালের এমন অকুণ্ঠ প্রশংসা শুনে নীলার ঠোঁটের কোণে আবারও এক চিলতে লাজুক ও পরম তৃপ্তির হাসি ফুটে উঠল। সে আর চোখে একবার মিহালের দিকে তাকালো, যেখানে মিহালও এক বুক গর্ব আর ভালোবাসা নিয়ে নিজের স্ত্রীর দিকেই তাকিয়ে আছে। মিহাল ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় মুচকি হাসি ফুটিয়ে তুলল। সবার কাছ থেকে অত্যন্ত ভদ্রভাবে বিদায় নিয়ে সে ধীর পায়ে বাড়ি থেকে বের হয়ে গেল, কারণ তার মাথায় তখন অন্য হিসেব কাজ করছে। ইরফানের সাথে জীবনের একটা বড় হিসাব নিকাশ চুকোনো যে এখনও বাকি। এদিকে ড্রয়িং রুমে নীলা তখন নিজের পরিবারের মানুষদের পেয়ে পুরোপুরি আড্ডায় মশগুল। এরই মাঝে ছোট ভাই ইবাদ এসে নীলার পাশে বসলো। সে হাত নেড়ে অত্যন্ত রসিয়ে রসিয়ে পুরো কাহিনী বলতে শুরু করলো। কিভাবে দুই পরিবার প্রথমবার মুখোমুখি হলো, কিভাবে সেখানে আবেগের বন্যা বয়ে গেল, আর কে কতটুকু কান্নাকাটি করলো। ইবাদের সেই নাটকীয় আর মজার বর্ণনা শুনে ঘরের সবাই হো হো করে হেসে উঠল। পুরো বাড়ি তখন এক পরম উৎসবের আমেজে মুখরিত। কিছুক্ষণ পর মিনা মির্জা রান্নাঘর থেকে বের হয়ে এলেন। তিনি একা নন, দীর্ঘদিনের ব্যবধান ঘুচিয়ে ওনার সাথে ওনার ভাইয়ের বউরাও হাতে হাত মিলিয়ে সবার জন্য হরেক রকমের খাবার আর নাস্তা তৈরি করতে গিয়েছিলেন। গরম গরম ধোয়া ওঠা নাস্তার প্লেটগুলো ডাইনিং টেবিলের ওপর সাজিয়ে রাখতে মিনা মির্জা চারদিকে চোখ বোলালেন। তারপর কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা, মিহাল আর ইফরান কোথায় গেল? ওদের তো দেখছি না। ফুপুর এই আকস্মিক প্রশ্নে নীলা, ইকরা এবং মনভি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তারা নিঃশব্দে একে অপরের দিকে তাকালো। চোখের ইশারায় আর চাহনিতেই তাদের আর বুঝতে বাকি রইল না যে এই দুই চরম প্রতিদ্বন্দ্বী পুরুষ এখন ঠিক কোথায় থাকতে পারে। পরিস্থিতি বেশি দূর গড়ানোর আগে নীলা সোফা ছেড়ে ঝটপট উঠে দাঁড়ালো। মুখে স্বাভাবিকতা ফুটিয়ে তুলে বলল, তোমরা সবাই একটু হাত মুখ ধুয়ে টেবিলে বসো। আমি ইকরা আর মনভি ভাইয়া গিয়ে ওনাদের ডেকে নিয়ে আসছি।
বড়রা সবাই নীলার কথায় সায় দিলেন, কিন্তু ঘরের এই হইচই আর আনন্দের মাঝেও আরশির বুকটা আবার হাহাকার করে উঠল। সে মনে মনে ভীষণ আশা করেছিল অন্তত এই একটাবার হয়তো নীলা তাকেও সাথে যাওয়ার জন্য ডাকবে, কিন্তু নীলা তাকে সম্পূর্ণ উপেক্ষা করে চলে গেল। আরশি চরম এক অপরাধ বোধ আর লজ্জায় মাথা নিচু করে রইল। নিজের ভেতরে নিজেই দগ্ধ হতে হতে সে ভাবতে লাগলো, সে কোন মুখে আজ এই আশা করে। আজ সবকিছু তো তারই ভুলের কারণে ধ্বংস হয়েছে। তবে সে আজ কোন অধিকারে নীলার এতটুকু সহানুভূতির প্রত্যাশা করে? কিন্তু তাকে তো কিছু একটা করতেই হবে। ইরফান আর মিহাল একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে বাড়ির পেছনের বাগানে। দুজনের চোখ দিয়ে যেন ঠিকরে বেরোচ্ছে তপ্ত লাভা, তবে সেই আগুনের উৎস আলাদা। ইরফানের চোখে জ্বলছে তীব্র হিংসা আর পরাজয়ের আগুন, আর মিহালের চোখে ধিকি ধিকি করছে বছরের পর বছর ধরে জমিয়ে রাখা প্রতিশোধের দাবানল। তার উপর ইরফান যে কথাটি বলল তা শুনে মিহাল আর একটি মুহূর্ত নষ্ট করতে চাইল না। কোনো প্রকার বাদানুবাদ ও বাক্য ব্যয় না করে সে সমস্ত শক্তি একত্রিত করে সোজা ইরফানের চোয়ার বরাবর এক শক্ত ঘুষি বসিয়ে দিল। এমন অতর্কিত এবং মারাত্মক আক্রমণের জন্য ইরফান মোটেও প্রস্তুত ছিল না। ফলে ঘুষির তীব্র আঘাতে সে টাল সামলাতে না পেরে ছিটকে মাটিতে পড়ে গেল। তবে দমে যাওয়ার পাত্র সেও নয়। অপমানের চোটে দাঁত কিরমির করে সে ঝটপট মাটি ছেড়ে উঠে দাঁড়ালো। এবার নিজেকে পুরোপুরি প্রস্তুত করে নিয়ে সে মিহালকে পাল্টা আঘাত করার জন্য তেড়ে এলো। শুরু হয়ে গেল দুজনের মাঝে এক তুমুল হিংস্র মারামারি। ঠিক তখনই বাড়ি থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো নীলা, ইকরা এবং মনভীর। আর তাদের ঠিক পেছনে পেছনে অপরাধীর মতো গুটি গুটি পায়ে হাজির হলো আরশিও। কিন্তু সেখানে এসে তারা যা দেখলো তাতে তাদের চোখ কপালে ওঠার কথা থাকলেও ঘটল ঠিক উল্টোটা। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পরম শান্তিতে মিহাল আর ইরফানের সেই মল্ল যুদ্ধ উপভোগ করতে লাগলো। পুরো লড়াইয়ে আসলে মিহালি একতরফাভাবে ইরফানকে পিটিয়ে অবস্থা খারাপ করছিল। আর সেই দৃশ্য দেখে নীলা, ইকরা আর মনভীর ভেতরে যেন এক পৈশাসিক আনন্দ খেলা করে গেল। তারা রীতিমতো মজা নিতে শুরু করলো। নীলা তো দূর থেকে হাততালি দিয়ে চিৎকার করে বলতে লাগলো, আরে প্যারে লাল, আরো মারেন এই ইঁদুরটাকে। এই চিটার ধোকাবাজকে আরো জোরে মারেন। মেরে এই ইঁদুরের সব কটা দাঁত একদম ভেঙে গুঁড়ো করে দেন। নীলার এমন রসাত্মক আর খ্যাপানো উক্তি শুনে ইকরা আর মনবি হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার জোগাড়। মাটিতে লুটিয়ে পড়ার মতো অবস্থা তাদের। এদিকে মার খেতে খেতে কোণঠাসা হয়ে পড়া ইরফান যখনই সমস্ত রাগ ছেড়ে মিহালের উপর পাল্টা হাত তুলতে যাবে, ঠিক তখনই দূর থেকে চিতার মতো চটপটে গতিতে ছুটে এলো নীলা। সে সোজা তাদের দুজনের ঝগড়ার মাঝখানে ঢুকে পড়ল এবং কোনো কিছু চিন্তা না করে ইরফানকে এলোপাথারি মারতে মারতে তীব্র আক্রোশে চেঁচিয়ে বলল, ওরে বান্দর হনুমান ইতর চরিত্রহীন কাপুরুষে কোথাকার! তোর এত বড় সাহস কিভাবে হয় যে তুই আমার স্বামীর গায়ে হাত তোলার দুঃসাহস দেখাস? নীলার এমন অনবরত কিল চাপড়ের তোড়ে মিহাল এবং ইরফান দুজনেই হঠাৎ মারামারি থামিয়ে থমকে গেল। পেছনে দাঁড়িয়ে থাকা আরহিও এই দৃশ্য দেখে চরম অবাক। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। নীলা নিজে দাঁড়িয়ে ইরফানের গায়ে হাত তুলছে, অথচ বিগত এতগুলো বছর ধরে ইরফানের যত রকমের কুকাজ আর অন্যায় করেছে, একমাত্র নীলার কারণে কেউ কখনো ইরফানের গায়ে হাত তোলার সাহস করেনি। কিন্তু মিহাল যখন ইরফানকে একতরফাভাবে পিটিয়ে ঘায়াল করছিল, নীলা তখন মোক্ষম সুযোগ পেয়ে গেল। সে আর এক মুহূর্ত নষ্ট না করে নিজের পুরো শক্তি দিয়ে ইরফানের পায়ে সজোরে এক লাথি বসিয়ে দিল। অতর্কিত এই লাথির চোটে ইরফান সামলাতে না পেরে ছিটকে মাটিতে পড়ে গেল। কিন্তু ইরফানও সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। পড়ে গিয়েও সে নিজের ভেতরে সবটুকু খুব উগড়ে দিল। সে মাটিতে শুয়ে মিহালের পা দুটো শক্ত করে ধরে হ্যাঁচকা টান মারল। পা হড়কে মিহালও শটান তার গায়ের উপর গিয়ে আছড়ে পড়ল। এবার মাটিতে গড়াগড়ি খেতে খেতে দুজনে শার্টের কলার ধরে টানাটানি আর ধস্তাধস্তি করতে লাগলো। দুজনের শরীরে মুখে মাটি ভরা। এই চরম উত্তেজনাকর পরিস্থিতির মাঝেও দৃশ্যটা এতটাই হাস্যকর রূপ নিল যে মুনভি হাসতে হাসতে শেষমেশ মাটিতেই বসে পড়ল। ইকরাও পেটে হাত দিয়ে অনবরত হেসেই চলেছে। কেবল আরশি কোনো কথা না বলে ড্যাব ড্যাব করে এই আজব কাণ্ড কারখানার দিকে তাকিয়ে রইল।
এদিকে নীলারা অনেকক্ষণ ধরে বাইরে থাকায় এবং ভিতরে আসতে দেরি করায় ছোট ভাই ইভাদ তাদের খুঁজতে খুঁজতে বাইরে চলে এসেছিল। কিন্তু বাড়ির পেছনের বাগানে এসে সে যখন এই এলাহি কাণ্ড দেখল তার চোখ তো ছানা পড়া। সে এক সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে উল্টো ঘুরে দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। ড্রয়িং রুমে ঢুকেই হন্তদন্ত হয়ে বাড়ির সবাইকে বলল, ইবাদের এমন আতঙ্কিত ও উত্তেজিত ডাক শুনে বড়রা সবাই নাস্তার টেবিল ছেড়ে হুড়মুড় করে বাইরে বাগানের দিকে দৌড়াতে লাগলেন। পেছনের বাগানে দাঁড়িয়ে থাকা ইকরা হঠাৎ ঘাড় ঘুরিয়ে দেখল বাড়ির বড়রা সবাই দল বেঁধে এই দিকেই ছুটে আসেন। অবস্থা বেগতিক দেখে সে নীলার দিকে তাকিয়ে জোরে চিৎকার করে বলল, নীলা, সর্বনাশ হয়েছে, বাড়ির সবাই এই দিকেই আসছে। ইকরার এই সতর্কবার্তা শোনা মাত্রই নীলা ধরফর করে উঠল। সে জলদি মিহাল আর ইরফানের কাছাকাছি গিয়ে দুজনকে থামার জন্য তাগাদা দিতে লাগলো। আরে ছাড়েন, আপনারা দুজন দুজনকে ছাড়েন, বাড়ির সবাই চলে আসছে। কিন্তু ক্ষোভের বশে অন্ধ হয়ে যাওয়া মিহাল কিংবা ইরফান কেউই তখন নীলার কোনো কথাই কানে তুলছিল না। তারা আপন মনে মাটিতে গড়াগড়ি খেয়ে একে অপরকে ঘায়াল করতে ব্যস্ত রইল। নীলা কোনো বাছ বিচার না করে মাটিতে গড়াগড়ি খেতে থাকা মিহাল আর ইরফান দুজনকেই এলোপাথারি কিল ঘুষি আর লাথি মারতে শুরু করলো। পরিস্থিতি সামলাতে গিয়ে নীলার এই মারকুটে আর পাগলাটে কাণ্ড দেখে মনভীর নিজের হাসি আর কোনোভাবেই চেপে রাখতে পারল না। সে আক্ষরিক অর্থেই হাসতে হাসতে ঘাসের উপর শুয়ে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। নীলার এই অনবদ্য ও আক্রমণাত্মক মধ্যস্থতায় অবশেষে মিহাল এবং ইরফান দুজনেই মারামারি থামিয়ে শান্ত হলো। নীলা ক্ষিপ্রতার সাথে নিজের পা দিয়ে ঠেলে ইরফানকে কিছুটা দূরের দিকে সরিয়ে দিল। তারপর মিহালের শার্টের কলারটা শক্ত করে ধরে এক হ্যাঁচকা টানে তাকে শোয়া থেকে টেনে বসালো। ঠিক এই মুখ্য মুহূর্তেই বাড়ির বড়রা সবাই হন্তদন্ত হয়ে বাগানের সেই নির্দিষ্ট জায়গায় এসে হাজির হলো। সেখানে এসে সবার চোখ তো চড়ক গাছ। উপস্থিত সবার দৃষ্টি একবার মাটিতে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়া মনভীর দিকে যাচ্ছে, তো পরক্ষণেই তাকিয়ে থমকাচ্ছে নীলার দুপাশে, যেখানে একদিকে মাটিতে বিধ্বস্ত অবস্থায় বসে আছে মিহাল আর অন্যদিকে প্রায় আধমরা হয়ে শুয়ে আছে ইরফান। দুজনেই শরীর কাপড়ে এবং মুখে মাটি। মিনা মির্জা ভ্রুকুচকে তাদের দিকে এগিয়ে আসতে আসতে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি রে, তোদের সবার এই অবস্থা কেন? তোরা এভাবে মাটিতে কেন পড়ে আছিস? মিনা মির্জার এই বাসখাই প্রশ্ন শুনে মিহাল এবং ইরফান দুজনেই ভয়ে একসাথে শুকনো ঢোক গেল। নীলার তখন ভেতরে ভেতরে এতটাই রাগ উঠছিল যে তার ইচ্ছে করছিল সবার সামনে মিহালের কান দুটো ধরে ওকে উপর করে দাঁড় করিয়ে রাখতে। কিন্তু এই ভরা মজলিসে স্বামীর সম্মানহানি করা তো আর সম্ভব নয়। তাই সে নিজের রাগটা কোনো মতে চেপে রেখে মিহালের হাত ধরে টেনে তাকে সোজা করে দাঁড়াতে সাহায্য করল। মিহাল কোনো মতে দাঁড়িয়ে কাচুমাচু মুখে নিজের শার্ট প্যান্টের ধুলোবালি ছেড়ে মাটি সরাতে লাগলো। এদিকে ইরফান তখনও মাটিতেই শুয়েছিল। সে ব্যথায় কুকড়ে গিয়ে অবলার মতো নীলার দিকে নিজের একটা হাত বাড়িয়ে দিল আর অত্যন্ত কাতর কণ্ঠে বলল, বড়দের সামনে দৃশ্যটা যেন বেশি দৃষ্টিগোচর না থেকে তাই নীলা বাধ্য হয়ে যেই না ইরফানের দিকে নিজের হাতটা বাড়াতে গেল, অমনি চিতার মতো ক্ষিপ্রতায় মিহাল মাঝখান থেকে নীলার হাতটা খপ করে চেপে ধরল। নিজের স্ত্রীর উপর অন্য পুরুষের এই অধিকার খাটানো সে কোনোভাবেই সহ্য করতে পারল না। মিহাল নীলার হাতটা নিজের শক্ত মুঠোয় পড়ে ইরফানের দিকে এক চরম তাচ্ছিল্যের দৃষ্টি হেনে বলল, নীলাঞ্জনা, তুমি আমাকে ধরো। আর তোমার এই ভাইয়ের তো নিজের ঘরেই লক্ষ্মী বউ আছে, তাকে উঠতে তার নিজের বউই সাহায্য করবে। মিহানের এমন অধিকার বোধে জড়ানো কাণ্ড দেখে নীলা পুরো হা হয়ে গেল। ক্ষণিকের জন্য তার মুখের কথা যেন স্রেফ হারিয়ে গেল। অন্যদিকে যুবকদের এই নীরব মনস্তান্ত্রিক যুদ্ধ দেখে মুন্দি এবং নীলার বাবা, জ্যাঠা, চাচা সকলে আড়ালে নিজেদের মুখ টিপে মুসকি মুসকি হাসতে লাগলেন। বড়রা সবাই পরিস্থিতির গভীরতা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছিলেন। ইরফানকে সাহায্য করতে এবার আরশি নিজেই গুটি গুটি পায়ে এগিয়ে এলো। নিরুপায় ইরফান আর কোনো পথ না পেয়ে বাধ্য হয়ে আরশির বাড়ানো হাতটাই আঁকড়ে ধরে মাটি থেকে উঠে দাঁড়ালো। ঠিক তখনই মিনা মির্জা আবার জেরা করার ভঙ্গিতে জাদ্রেল গলায় জিজ্ঞেস করলেন, তা মিহাল, তোর এই বিধ্বস্ত অবস্থা হলো কি করে শুনি? কাপড় চোপড়ের এ দশা কেন?
এখন পুরো মজলিসের উৎসুক চোখ জোড়াতে গিয়ে স্থির হলো মিহালের উপর। মিহাল এতটুকু না ঘাবড়ে নিজের স্বভাব সুলভ একটা বোকা বোকা চোরা হাসি দিল। তারপর অত্যন্ত চতুরতার সাথে বলল, আসলে মম, খেয়াল করে দেখলাম বাগানে আজকাল বড্ড বড় বড় ইঁদুর ঢুকেছে। ওই নোংরা ইঁদুরের থেকে আমার নিজের একটা ব্যক্তিগত অতি মূল্যবান ফুলকে বাঁচাতে গিয়ে একটু ধস্তাধস্তি হয়েছে, আর তাতেই গায়ে সামান্য ধুলাবালি আর মাটি লেগে গেছে, এই যা। মিহানের মুখে এমন অপমানজনক কথা শুনে ইরফান রাগে ফুঁসতে ফুঁসতে এক তপ্ত ও হিংস্র দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। সে খুব ভালো করেই জানে এখানে ইঁদুর বলতে তাকে আর ফুল বলতে নীলাকেই বোঝানো হয়েছে। অন্যদিকে নিজের স্বামীকে এভাবে পরোক্ষভাবে অধিকার জাহির করতে দেখে নীলা লজ্জায় লাল হয়ে লাজুক হাসতে লাগলো। মিনা মির্জা কিছুটা বিভ্রান্ত হয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ধুর, তোদের এই আধুনিক জেনারেশনের কথার আগামাথা কিছুই বুঝলাম না। এখন হঠাৎ কি করে ইঁদুর এলো? যাই হোক, এখন আর বাইরে